ট্রাইব্যুনালের তদন্ত ও বিচারের স্বার্থে যে কোনো অফিসে নথি চাইলে প্রসিকিউশনকে দিতে বাধ্য থাকবে কর্তৃপক্ষ। দুপুরে ট্রাইব্যুনালে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই অগাস্ট আন্দোলনের সব তথ্য উপাত্ত স্থায়ীভাবে সংরক্ষণে এনটিএমসি ও বিটিআরসিকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। জুলাই অগাস্ট আন্দোলনের সব তথ্য উপাত্ত স্থায়ীভাবে সংরক্ষণে এনটিএমসি এবং বিটিআরসিকে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে। এই বিষয়ে আদালত থেকে আর কি বলা হয়েছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, জুলাই আগস্ট গণহত্যা মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম কিন্তু যত দিন যাচ্ছে তত আরও এর কলেবার বাড়ছে। তথ্যপাত্র, হিউজ তথ্যপাত্র একত্রিত হচ্ছে। এখন এর আগেও ট্রাইব্যুনাল বলেছিলেন যে পুরো বিচারিক প্রক্রিয়াটাই কিন্তু নির্ভর করছে প্রমাণের উপরে, তথ্য উপাত্তর উপরে। এখন এগুলো সংরক্ষণের জন্য যে জায়গায় যেখানে যেভাবে দরকার সেই জায়গায় সেখানে তারা যাবেন এবং সেটি সংগ্রহ করবেন। কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় আইনগত কিছু বাধা বিপত্তি থাকে, সেগুলোর জন্য একেবারে সরাসরি আদালতের অর্ডার তারা নিয়েছেন, আদেশ নিয়েছেন। আজকে ট্রাইব্যুনাল থেকে চিফ প্রসিকিউটরকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে তাদের সাবমিশনের ভিত্তিতে। সেখানে কয়েকটি বিষয় আসছে, কিছুটা আপনি বলছিলেন। যেমন এখানে একেবারে এনটিএমসি, যেটা জানেন যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, যেটি সেখানে এবং বিটিআরসি তাদের যে সার্ভারে যে সমস্ত তথ্য উপাত্ত থাকে সেগুলো একটা নির্দিষ্ট সময় পরে সেগুলো কিন্তু আবার ডিলিট হয়ে যায়, নতুন করে আবার সেখানে তথ্য উপাত্ত যুক্ত হয়। তো সেই ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে জুলাই আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়ের ভিতরে যত কল রেকর্ডস আছে, যা যা তথ্য উপাত্ত তাদের কাছে আছে, সেগুলো অক্ষুণ্ণ অবস্থায় স্থায়ীভাবে সংরক্ষণ করতে হবে বিশেষ সার্ভারে, কারণ এগুলো যে কোনো সময় বিচারের জন্য এখানে লাগবে। আরেকটি বিষয়, বাংলাদেশের যত বেসরকারি মোবাইল অপারেটরস আছে, একই সাথে ইন্টারনেট প্রোভাইডার আছে, তাদের কাছে অনেক ডিজিটাল তথ্য উপাত্ত আছে। সেগুলো তাদেরকে যখন এই ট্রাইব্যুনালের তদন্ত বিচারের স্বার্থে যখন যেভাবে লাগবে তাদেরকে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম অথবা তদন্ত সংস্থা তারা যখন চাইবে যে তাদের নেটওয়ার্ক ব্যবহার করা, তাদের সার্ভারে ঢোকা, সেইগুলো যাতে এরা পারে সেই নির্দেশনাও কিন্তু আদালত দিয়েছে। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন কিন্তু খুব কঠোর আইন এবং এই বিচারের মানদণ্ড অক্ষুণ্ণ রাখতে এখানে আগে থেকে এই সুযোগটি ছিল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সেই নির্দেশনা আগে থেকেই দেওয়া ছিল। আজকে চিফ প্রসিকিউটর সেটা আবারও জানিয়েছেন, যখন যে অফিসের যে নথি তারা চাইবে বিচারের স্বার্থে সেটি তারা দিতে বাধ্য থাকবে। প্রয়োজনে এই প্রসিকিউটর অথবা তদন্ত সংস্থা সেটি সিজ করতেও পারবে, সেই বিষয়টিও কিন্তু আসছে। তারপরেও তারা আদালতের নির্দেশনাটি আজকে নিয়েছেন যাতে করে এই ব্যাপারে কোনো ধরনের ধোঁয়াশা না থাকে। আরেকটি বিষয়, আজকে ট্রাইব্যুনালে আরও দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। একটি হচ্ছে, আপনি জানেন যে 2013 সালে খুবই আলোচিত, সেই সময়ে র্যাব লক্ষ্মীপুরের জামাতের নায়েবে আমিরকে তিনতলার বাসার উপরে নিয়ে গুলি করে তাকে ভুট করে ফেলে দিয়ে সেখানে তাকে হত্যা করেছিল, সেই অভিযোগ রয়েছে। সেই সময় ব্যাপকভাবে আলোড়ন তুলেছিল। আজকে তার ছেলে ডাক্তার হাসানুল বান্না সে এসে তার বাবার সেই মৃত্যুর জন্য অভিযোগ দায়ের করেছেন। আর কিছুক্ষণ আগে, এই কয়েক মিনিট আগে, মীর মুগ্ধের নাম একেবারে এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোটা আন্দোলনের সময় 18 জুলাই উত্তরার আজমপুরে নিহত হয়েছিল, তার ভাই সহ পরিবার এসেছে। মুগ্ধের যে নিহত হওয়ার যে ঘটনা, সেই ঘটনায় তারা অভিযোগ দায়ের করছে। কিছুক্ষণের মধ্যেই তারা ব্রিফিং করবে, আমরা বিস্তারিত জানতে পারবো যে কাদের কাদের আসামি করা হচ্ছে সেখানে। জাহিদুল বাশার জানাচ্ছিলেন আদালত চত্বর থেকে ট্রাইব্যুনালের বিস্তারিত তথ্য।